পাওয়ার সিস্টেম। আজ পাওয়ার সিস্টেমের যে ক্লাস করা হবে সেটা কি বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় এবং বিদ্যুৎ তৈরি করার যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো তার মধ্যে কি না সাবজেক্ট নেম কি জেনারেশন অফ ইলেকট্রিসিটি, পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমের মধ্যে পড়ছে কি জেনারেশন অফ ইলেকট্রিসিটি। জেনারেশন অফ ইলেকট্রিসিটি, জেনারেশন অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় এবং কিভাবে তৈরি করা হয়। ধরো আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া আমরা কি বাঁচতে পারবো? এই যেমন টিভি, পাখা, ফ্যান, এই যে সমস্ত কিছু রয়েছে অ্যাপ্লায়েন্স, আমরা লাইট, কম্পিউটার, ডেস্কটপ, মোবাইল সমস্ত কিছু ব্যবহার করে যাচ্ছি। এগুলোর জন্য প্রয়োজন আমাদের বিদ্যুৎ। বিদ্যুৎ উৎপন্ন ছাড়া আমরা কিছুতেই আমরা চলতে পারবো না বর্তমান দিনে, কারণ ইলেকট্রিসিটির উপর কি ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা প্রচুর পরিমাণে। সমস্ত কিছু টেকনোলজি ক্ষেত্রে সমস্ত জায়গায় বিদ্যুৎ আমাদের অপরিহার্য। তো এই বিদ্যুৎ যে আমাদের বাড়িতে এসে পৌঁছাচ্ছে, আমরা হচ্ছি একজন গ্রাহক। গ্রাহকের বাড়ি পর্যন্ত যে এসে বিদ্যুৎটা তৈরি হচ্ছে যেখান থেকে কীভাবে পৌঁছাচ্ছে এবং কিভাবে তৈরি করাচ্ছে। তাহলে বিদ্যুৎ হলো কি এক প্রকারের একটা শক্তি, এনার্জি। তাহলে এই এনার্জিকে আমরা কি করা যায় শক্তির অবিনশ্বর সূত্রতে কি বলা হয়েছে, শক্তির নিত্যতা সূত্রতে কি বলা হয়েছে না শক্তি অবিনশ্বর। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। যেমন আলোক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারি সোলার ব্যবহার করে। দ্বিতীয়ত কি আমরা তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি তাপ বিদ্যুৎ কেন্দ্রে। আমরা পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারি। যান্ত্রিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারি। তো এগুলো হচ্ছে কি শক্তির রূপান্তর করে থাকি আমরা। তো এই যেভাবে আমরা শক্তির রূপান্তর করছি, যেমন বিদ্যুৎ শক্তি থেকে আমরা আবার কি তৈরি করতে পারি না আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। এগুলো হচ্ছে কি শক্তির আমাদের রূপান্তর, এগুলো আমরা আগেই পড়েছি। তো জেনারেশন অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ জেনারেট করার জন্য আমাদের মেনলি কীভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে, কি দিয়ে আমাদের বিদ্যুৎটা তৈরি করছি, তার উপরেই পাওয়ার প্ল্যান্ট, যেখানে বিদ্যুৎ তৈরি হয়, পাওয়ার যেখানে জেনারেশন হয়, সেই জায়গাটার নামটাকে কী বলা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। তাকে আমরা কি বলা হয় পাওয়ার প্ল্যান্ট। যেখানে পাওয়ার তৈরি হচ্ছে, বিদ্যুৎ যেখানে জেনারেট হচ্ছে, তাকে কি বলা হচ্ছে না পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্টে আমাদের বিদ্যুৎ তৈরি করা হয়। তো এই যে পাওয়ার প্ল্যান্টের যে বিভিন্ন ভাগ, সেই বিভিন্ন ভাগগুলো হোক ডিপেন্ডিং অন দ্য কনস্ট্রাকশন অফ পাওয়ার প্ল্যান্ট। এক নাম্বার টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট। টাইপস অফ পাওয়ার প্ল্যান্টের যে বিভিন্ন ধরন ডিপেন্ডিং আপন দ্য construction of power plant. কনস্ট্রাকশন ডিপেন্ডিং আপন দ্য, তার ভিত্তির উপর পাওয়ার প্ল্যান্টকে যে স্থাপন করা হয়, ভিত্তির উপর গঠনের উপর বলা হয় কি ডিপেন্ডিং আপন দ্য কনস্ট্রাকশন অফ পাওয়ার প্ল্যান্ট। ডিপেন্ডিং আপন দ্য কনস্ট্রাকশন অফ পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্টকে কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে যদি ভাগ করা হয়, তাহলে সেটা কি না ফার্স্ট আমাদের কি জেনারেশন। এই বিদ্যুৎ আমাদের জেনারেশনের মাধ্যমে কি করেছে, বিদ্যুৎকে আমরা উৎপাদন করছি কিভাবে, দুটো প্রসেসে। একটা হচ্ছে কি কনভেনশনাল আর একটা নন কনভেনশনাল। একটা কি কনভেনশনাল এনার্জি আর একটা নন
কনভেনশনাল, আর একটা কি নন কনভেনশনাল। কনভেনশনাল এনার্জি এবং নন কনভেনশনাল এনার্জি, এই দুই ধরনের যেসব এনার্জি আমরা মানে কনভেনশনাল এনার্জি বলতে কি বুঝি এবং নন কনভেনশনাল এনার্জি মানে চিরাচরিত শক্তি অথবা অচিরাচরিত শক্তি, যেসব এনার্জিকে আমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করে এসেছি, পুরনো আমল থেকে ব্যবহার করে এসেছি, সেগুলো হচ্ছে আমাদের কি কনভেনশনাল এনার্জি। কনভেনশনাল হিসাবে আমরা বিদ্যুৎ জেনারেট করে থাকছি, কনভেনশনাল এনার্জি। নন কনভেনশনাল কি, যেগুলো আমাদের বর্তমান দিনের যে টেকনোলজির দ্বারা, উন্নত টেকনোলজির দ্বারা যেগুলো আমরা ব্যবহার করছি, সেগুলো কি নন কনভেনশনাল, যেমন সোলার আছে, এগুলো হচ্ছে কি নন কনভেনশনাল। আর কনভেনশনালের মধ্যে কি আছে, যেমন কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে যেমন কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে কি হাইড্রো থার্মাল, নিউক্লিয়ার। হাইড্রোথার্মাল, নিউক্লিয়ার এগুলো হচ্ছে কি আমাদের কনভেনশনাল এনার্জি। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো হচ্ছে কনভেনশনাল এনার্জি। নন কনভেনশনাল এনার্জির মধ্যে কি পড়ছে, সোলার, বায়োমাস, উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট, জিওথার্মাল, সোলার, বায়োমাস, উইন্ড, জিওথার্মাল, টাইডাল আর ওশান। তো হাইড্রো থার্মাল, নিউক্লিয়ার এগুলো হচ্ছে কি চিরাচরিত শক্তি। আর অচিরাচরিত শক্তির মধ্যে কি কি পড়ছে, সোলার, বায়োমাস, উইন্ড, জিওথার্মাল, টাইডাল, ওশান, এগুলো কি অচিরাচরিত শক্তির মধ্যে আমাদের পড়ছে, অচিরাচরিত শক্তি। তো এখানে চিরাচরিত শক্তি কনভেনশনাল এবং নন কনভেনশনালের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেগুলো হচ্ছে কি ইউজ ফ্রম লং টাইম পিরিয়ড। এখানে কনভেনশনাল এনার্জি কি না, এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করি, কনভেনশনালের যে পার্থক্য যদি আমরা করি, তো এখানে উদাহরণ হলো কি হাইড্রোথার্মাল, নিউক্লিয়ার, সোলার, বায়োমাস, উইন্ড, জিওথার্মাল, টাইডাল, ওশান। এর পার্থক্য ডিফারেন্স কি, ইউজ ফ্রম লং টাইম পিরিয়ড, মানে অনেক দিন ধরে এগুলো আমরা ব্যবহার করে আসছি। ইউজ ফ্রম লং টাইম পিরিয়ড, used from long time period। আর এখানে নন কনভেনশনাল কি না, নিউ টেকনোলজি ফর জেনারেশন ইন দিস, নিউ টেকনোলজি ফর জেনারেশন in this category। new technology for generation in this category। এরপরে কি, এখান থেকে যে আমরা কনভেনশনাল পাওয়ার থেকে যে আমরা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করি কিসে না, মেগাওয়াটে। যে বিদ্যুৎ প্রোভাইড কি মেগাওয়াট। কিন্তু বর্তমানে আমাদের এখানে সোলার এত উন্নত টেকনোলজিতে পৌঁছে গেছে, মেগাওয়াটও উৎপন্ন হয়, মেগাওয়াটে সোলারে আমাদের বিদ্যুৎ জেনারেট হয়। কিন্তু এখানে বেশিরভাগ আমাদের বলা আছে কি কিলোওয়াটে। 2 নম্বর কি প্রোভাইড কিলোওয়াট, এগুলো কম বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হয়। প্রোভাইড কি কিলোওয়াটে উৎপাদন করি। নন কনভেনশন অচিরাচরিত শক্তি কি আমরা যে উৎপাদন করি বিদ্যুৎ কিলোওয়াটে। আর চিরাচরিত কনভেনশনাল থেকে মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন করে থাকি।
এখানে কি ব্যবহার করে তিনটে পার্থক্য হলো, ইউজ কনভেনশনাল এনার্জি তৈরি করার জন্য আমরা কোন ধরনের জেনারেটর ইউজ করি, না এখানে সিনক্রোনাস জেনারেটর অথবা অল্টারনেটর। সিনক্রোনাস জেনারেটর ব্যবহার করা হয়। এখানে ইউজ ইন্ডাকশন জেনারেটর। ইন্ডাকশন টাইপ জেনারেটর। চার নম্বর কি, ভেরি হাই ইনস্টলেশন কস্ট অ্যান্ড মেনটেনেন্স কস্ট ইজ লো। কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে ভেরি হাই ইনস্টলেশন কস্ট then compare maintenance cost is low. Maintenance cost is low. Very high installation cost then compare, মানে যে পরিমাণে ইনস্টলেশন খরচা আমাদের কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সময় যে খরচাটা পড়বে সেটাকে মেনটেন করার জন্য তার তুলনামূলক যে খরচা, সেই তুলনামূলক খরচাটা কি হবে না লো। মেনটেন মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা থাকবে, তারপরে যেটা আমাদের মেনটেনেন্স চলবে পাওয়ার প্ল্যান্ট চলাকালীন যে খরচাটা হবে সেই তুলনামূলক লো। কিন্তু আমাদের নন কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে কি না, লো ইনস্টলেশন কস্ট, লো ইনস্টলেশন কস্ট মানে ইনস্টলেশন কস্ট কম্পেয়ার মিনিমাম মেনটেনেন্স কস্ট, কম্পেয়ার হাই মেনটেনেন্স কস্ট, compare high maintenance cost। মানে যে তুলনায় ইনভেস্ট করে আমরা মানে কম টাকাতেই আমরা এই পাওয়ার প্ল্যান্টগুলোকে ইনস্টল করে দিতে পারি, কিন্তু তাকে তুলনামূলক মেনটেন করার খরচা সেই তুলনামূলক এর সঙ্গে কম্পেয়ার করে না, কনভেনশনাল এনার্জির ক্ষেত্রে না। এর ক্ষেত্রে কি এর ইনস্টলেশন অনেক বেশি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হলে, সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট করতে হলে একটা ছোট জায়গাতে আমরা তৈরি করে নিতে পারবো, এত টাকা কখনোই খরচা হবে না, এর নগণ্য পরিমাণ। মানে এখানে বলা হচ্ছে কি, যদি 100 টাকা হয়, এখানে 100 টাকাতে যদি আমাদের এখানে 10 টাকা হয়, তাহলে এর 100 টাকাতে এখানে যদি এর 100 টাকা খরচা হয়, সেখানে এর 15 টাকা এখানে মেনটেনেন্সে যায়, বোঝা গেল। আর এর 100 টাকা খরচা করলে 10 এরপরে গুণ করে দাও। এই পাওয়ার প্ল্যান্ট এখানে কোটি টাকার কাজ হয়, 100 কোটি 1000 কোটি টাকার এখানে কাজ হয়, এখানে এত টাকা না, কোটি টাকার মধ্যেই চলে আসে, কোটির মধ্যে। এখানে 100 কোটি 1000 কোটির মধ্যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়, তো সেই তুলনামূলক এখানে যে এত টাকা মেনটেন্যান্স কস্টের এত টাকা কম তা না, এ মেনটেন্যান্স যে পরিমাণের ইনভেস্ট যা কম টাকায় সেই তুলনামূলক এর কম, এখানে এটা বলা আছে। তাহলে কি ডিফারেন্স বিটুইন কনভেনশনাল এনার্জি এবং নন কনভেনশনাল এনার্জি বোঝা গেল। কনভেনশনাল এনার্জি কনভেনশন আরেকবার বলে দিচ্ছি ডাইরেক্ট, কনভেনশনাল এনার্জির মধ্যে যে সব এনার্জিগুলো আমরা দীর্ঘদিন ব্যবহার করে এসেছি সেগুলোকে কি কনভেনশনাল এনার্জি বলা হয়। হাইড্রো, থার্মাল, নিউক্লিয়ার, যেগুলো আমরা নতুন মডার্ন টেকনোলজিতে যেগুলো ব্যবহার করছি, যেমন সোলার, বায়োমাস, উইন্ড, জিওথার্মাল, টাইডাল, ওশেন, তার গ্যাস টারবাইন, এগুলো কি ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, এগুলো সব কি নন কনভেনশনাল এনার্জি। এগুলো কি আমরা নিউ জেনারেশনে আমরা মডার্ন টেকনোলজি ব্যবহার করছি। ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট অ্যাড হবে এর সঙ্গে। দ্বিতীয়ত কি প্রোভাইড মেগাওয়াট, প্রোভাইড কিলোওয়াট, নন কনভেনশনাল, অচিরাচরিত।
ইউজ সিনক্রোনাস জেনারেটর, ইউজ ইন্ডাকশন টাইপ জেনারেটর ব্যবহার করা হয়। এখানে ভেরি হাই ইনস্টলেশন কস্ট কম্পেয়ার টু দ্য মেনটেন্যান্স কস্ট ইজ লো, লো ইনস্টলেশন কস্ট কম্পেয়ার টু দ্য হাই মেনটেন্যান্স কস্ট। তাহলে এখানে কনভেনশনাল এনার্জি এবং নন কনভেনশনাল এনার্জির লেখা হয়ে গেছে। ডিফারেন্স এখানে করা হলো। এখানে দেখবে অনেকজনের ক্ষেত্রেই ডাউট থাকে, স্যার কনভেনশনাল আর রিনিউয়েবল, কনভেনশনাল এনার্জি আর রিনিউয়েবল এনার্জি, আর নন কনভেনশনাল এনার্জি নন রিনিউয়েবল। কনভেনশনাল এবং নন রিনিউয়েবল দুটোকে কনভেনশনাল এনার্জি নন রিনিউয়েবল এনার্জি, এই দুটো এনার্জিকে অনেকে আমরা দেখবে গুলিয়ে দিই, দুটোকে একসঙ্গেই মিশিয়ে দিই, যেটাই কনভেনশনাল সেটাই নন রিনিউয়েবল। না, এটা হয় না। কারণ দেখো কনভেনশনাল যেগুলো আমাদের দীর্ঘদিন ব্যবহার করে এসেছে, যেমন হাইড্রোথার্মাল, হাইড্রোথার্মাল, তারপরে নিউক্লিয়ার। এখানে নন রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কি কি? থার্মাল, নিউক্লিয়ার। থার্মাল, হাইড্রোটা কিন্তু রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল না। থার্মাল, নিউক্লিয়ার। এখানে কি না, হাইড্রোটা এদের ক্ষেত্রে ডিফারেন্স চলে আসছে। হাইড্রো দেখো আমাদের নন রিনিউয়েবল নয়, এই কারণে কি সমস্ত কনভেনশনাল এনার্জিকে আমরা নন রিনিউয়েবল এনার্জি বলতে পারি না, হতে পারে না, দুটো জিনিস আলাদা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ম্যাচ করছে, কিন্তু হাইড্রোটা কিন্তু আমাদের ম্যাচ করছে না। তাহলে আমরা বলতে পারবো কি হাইড্রোকে আমাদের কনভেনশনাল এনার্জি, কিন্তু চিরাচরিত শক্তি হাইড্রো, জলবিদ্যুৎ, কিন্তু জলবিদ্যুৎ আমাদের রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল না। সেম কন্ডিশন দেখো আমাদের কি নন কনভেনশনাল, নন কনভেনশনাল আর কি রিনিউয়েবল। রিনিউয়েবল এনার্জি, নন কনভেনশনাল এবং রিনিউয়েবল। নন কনভেনশনালের মধ্যে কি কি পড়ছে? যেমন সোলার, সোলার পড়ছে নন কনভেনশনাল এনার্জির মধ্যে। উইন্ড, টাইডাল, সোলার, উইন্ড, টাইডাল, এগুলো সব নন কনভেনশনালের মধ্যে পড়ছে। আর রিনিউয়েবল এনার্জির মধ্যে কি পড়ছে? রিনিউয়েবলের মধ্যে পড়ছে হাইড্রো, সোলার, উইন্ড, টাইডাল। এটার ক্ষেত্রেও দেখো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট দুটোর মধ্যেই কি আমাদের ডিফার করছে। কারণ এখানে দেখো হাইড্রো ইলেকট্রিকটা এখানে ডিফার করছে, এই জন্য চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি এটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জিকে। আর পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয় থার্মাল, নিউক্লিয়ার, এগুলো ফসিল ফুয়েল দ্বারা তৈরি হয়। ফসিল ফুয়েল যেমন কয়লা, পেট্রোলিয়াম, এইসব গ্যাস দিয়ে, যেগুলো আমাদের একবার ব্যবহার করার পর সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, সেগুলো হচ্ছে কি না নন রিনিউয়েবল এনার্জি। আর রিনিউয়েবল এনার্জির মধ্যে কোনগুলো পড়ছে? যেসব এনার্জিকে আমরা পুনরায় ব্যবহার করতে হবে, পুনর্নবীকরণ ব্যবহার করতে হবে। জল, যেমন জলবিদ্যুৎ কেন্দ্রে কি জল আসছে আমাদের রিজার্ভারে, এখানে জল আমাদের স্টোরেজ হচ্ছে, জল স্টোরেজ হওয়ার পর পেনস্টক পাইপের মধ্যে টারবাইন ব্লেডকে আমাদের আঘাত করছে,
টারবাইন ব্লেড ঘুরছে, টারবাইন ব্লেডের সঙ্গে অল্টারনেটর কানেক্ট থাকছে, এরপরে অল্টারনেটারে আমাদের কি করছে, বিদ্যুৎ উৎপাদন করছে, এবং যে অল্টারনেটরের পরে যে জলটা যাচ্ছে সেটা আবার বাষ্পে পরিণত হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, আবার রিজার্ভারে যে পরে বৃষ্টির মাধ্যমে জমা হচ্ছে। এটা কি রিনিউয়েবল এনার্জি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা। সোলার কি, সোলার আমাদের সূর্য যতদিন থাকবে আলোক শক্তি থাকছে, আমাদের অটোমেটিক তৈরি করতে পারছি সোলার। উইন্ড, বাতাস আমাদের বইছে, তার মধ্য দিয়ে এনার্জি তৈরি করছি উইন্ড। টাইডাল, সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে আমরা তৈরি করছি টাইডাল। এগুলো সব রিনিউয়েবল এনার্জির উৎস। তাহলে রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল, কনভেনশনাল, নন কনভেনশনাল সম্বন্ধে যে ডাউট ছিল সমস্ত ডাউট ক্লিয়ার। যদি কারো কিছু ডাউট থাকে কোশ্চেন করো। এরপরে দেখো, প্রথমে কনস্ট্রাকশনের উপর ভাগ করা হলো, এরপরে বেসড অন দ্য লোকেশন, পাওয়ার প্ল্যান্টের যে ভাগ, বেসড অন দ্য লোকেশন টাইপস অফ ট্রান্সফরমার, বেসড অন দ্য লোকেশন টাইপস অফ ট্রান্সফরমার, টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট, সরি power plant, based on the location types of power plant, based on the location types of power plant, লোকেশনের উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে যে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়, একটা আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে কি সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট। আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট আর একটা সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট। আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট কোনগুলো, ধরো কোনো ইন্ডাস্ট্রিতে ধরো প্রচুর পরিমাণে বিদ্যুতের বিল লাগছে, তো ইন্ডাস্ট্রিকে একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিতে হচ্ছে, তো বিদ্যুৎ কোম্পানিকে হিউজ অ্যামাউন্টের একটা টাকা দিতে হচ্ছে, তখন ইন্ডাস্ট্রির যে মালিক সে মনে করলো কি না, তার যে কোম্পানিতে যে ওয়ার্কাররা কাজ করছে সেই ওয়ার্কাররা যে অনেকজন ওয়ার্কার, প্রায় 100 জনের ওয়ার্কারের তার স্যালারি হয়ে যাবে ওই টাকাটায়। তো মালিক তখন একটা প্রজেক্ট করলো কি, কেননা আমি ওই বিদ্যুৎ যদি না নিই, আমি যদি নিজস্ব এখানে একটা ছোট থেকে পাওয়ার প্ল্যান্ট বানিয়ে নিই, বানিয়ে আমার খরচাটা যদি আমি নিজে চালিয়ে নিই, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, সেই সব টাইপের পাওয়ার প্ল্যান্টকে আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট। তো ও যদি নিজস্ব একটা পাওয়ার প্ল্যান্ট বানিয়ে নিজের বিদ্যুৎ খরচা নিজেই যদি চালায়, তখন তাকে কি বলা হচ্ছে না আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট। স্পেসিফিক ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তাকে আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট, মানে তা সেই পাওয়ার প্ল্যান্ট গ্রিডের সাথে কোনো রকম কানেক্ট থাকবে না। টোটাল আমাদের যে ইন্ডিয়ায় গ্রিড আছে, গ্রিডের সঙ্গে কানেক্ট থাকবে, ওর গ্রিডের সঙ্গে কোনো মতলব নেই, কোনো রকম গ্রিডের সাথে কানেক্ট থাকবে না। কারণ আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট এক নম্বর কি, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট। এই আইসোলেটেড পাওয়ার প্ল্যান্টের আরেকটা অ্যানাদার নাম হচ্ছে কি, একে অ্যানাদার নাম, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্টের আরেকটা নাম হচ্ছে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, অলসো নোন অ্যাজ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট। অলসো আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট অলসো নোন অ্যাজ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট, isolated power plant also known as captive power plant, captive power plant, isolated power plant is also known as captive power plant, isolated power plant is also known as captive power plant, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্টকে আমরা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট নামেও চিনে থাকি, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট নামেও চিনে থাকি। দিস পাওয়ার প্ল্যান্ট this power plant located as specific area, located as কি
একটা স্পেসিফিক এরিয়া। This power plant located as same area, this power plant located as some area একটা কিছু এরিয়ার মধ্যে, some area extra purpose, আর একটা কি পয়েন্ট, this power plant do not connect grid, this power plant do not connect grid, this power plant do not connect grid, আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট গ্রিডের সঙ্গে কানেক্ট থাকে না, গ্রিডের সঙ্গে এর কোনো মতলব থাকে না, এক্সট্রা পারপাসে আমরা আইসোলেটেড পাওয়ার প্ল্যান্টকে ব্যবহার করে থাকি। এরপরে কি, সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট, দুভাগে ভাগ করে যায়। সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট, একটা আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট আর একটা কি সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট। সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে আমরা কি, যেমন আমরা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করছি এটা কি গ্রিডের সাথে কানেক্ট আছে, তাহলে এই পাওয়ার প্ল্যান্ট কি গ্রিডের সঙ্গে কানেক্ট থাকে। জেনারেটর ইউনিট ইজ কানেক্টেড টু গ্রিড, সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্টে কি বলা হয়েছে না, জেনারেটর unit is connected to grid, এই জেনারেটর ইউনিট গ্রিডের সঙ্গে কানেক্ট থাকে, বাংলায় লিখে নিতে পারো। সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট কি জেনারেটর, সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুৎ তৈরি করে জেনারেটর ইউনিট, এই জেনারেটর ইউনিট গ্রিডের সঙ্গে কানেক্ট থাকে, কোনো না কোনোভাবে কানেক্ট থাকে, তাকে আমরা কি বলবো, সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট। আর আইসোলেটেডের ক্ষেত্রে গ্রিডের সঙ্গে কানেক্ট থাকে না, মেন ডিফারেন্স আইসোলেটেড। তাহলে বেসড অন দ্য লোকেশন টাইপস অফ ট্রান্সফরমার, এই একটা আইসোলেটেড পাওয়ার প্ল্যান্ট আর একটা সেন্ট্রালাইজড পাওয়ার প্ল্যান্ট, দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। হয়ে গেছে। Classification on the basis of nature of load, পাওয়ার প্ল্যান্টকে লোডের উপর ভিত্তি করে যে ভাগ করা হয়, লোডের প্রকৃতির উপর ভিত্তি করে যে ভাগ করা হয় সেগুলো বলা হয়েছে। আমরা লোডের ক্রোনোলজিক্যাল লোড কার্ভ একটা আগে আমরা দেখব, ক্রোনোলজিক্যাল লোড কার্ভ আমরা দেখব। এটা ধরো একটা কি ক্রোনোলজিক্যাল লোড কার্ভ, এটা হচ্ছে কি টাইম অফ ডে, আর এটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট অফ পাওয়ার।
রিকোয়ারমেন্ট অফ পাওয়ার। এটা হচ্ছে কি টাইম অফ ডে, সারা দিনের যে টাইম সেখানে এরকম দেওয়া থাকবে, যেমন 4টা, 8টা, 12টা, 14, 16, 12, 16, 20, 24, মানে সকাল 4টা থেকে 8টা, 12টা, 16টা, 20, 24 এরকম সকাল 4টা থেকে। এখানে ধরো পাওয়ারের ডিমান্ড, আমাদের যে পাওয়ারের ডিমান্ড থাকে কার্ভ তখন ধরো এরকম 4টার সময় এরকম এলো তখনই কম আছে, তারপরে আস্তে আস্তে 8টা যত বাড়ছে তত একটু বাড়ছে, বাড়ার পর আস্তে আস্তে যত বেড়ে বেড়ে আসছে কি 12টার দিকে আরও অনেক মেশিনপত্র ইন্ডাস্ট্রি চালু হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তারপরে 12টার থেকে 2টো পর্যন্ত মোটামুটি এরকম টাইমেই থাকছে, বিকাল 4টে পর্যন্ত। ধরো 4টার পরে আস্তে আস্তে ডাউন হচ্ছে, ডাউন হওয়ার পরে এইভাবে আরও সন্ধ্যার টাইম বাড়ছে, এভাবে কমে কমে এভাবে চলে আসছে। তো পাওয়ার ডিমান্ড এরকম করে একটা লোড কার্ভ আমাদের তৈরি হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে, এটা হচ্ছে কি একটা লোড, এই যে বৃদ্ধি আবার কমা, তো এটা হচ্ছে কি ক্রোনোলজিক্যাল লোড কার্ভ। সারা দিনে যে লোডের যে ফ্লাকচুয়েট ঘটছে এটাকে আমরা ক্রোনোলজিক্যাল লোড কার্ভ বলে থাকছি। তো এই কার্ভটাকে অনেক সময় আমি যদি ভালোভাবে ড্র করি যাতে আমাদের দেখতে বুঝতে সুবিধা হয়, তো 4টার সময় এরকম, 8টার সময় ধরো এরকম, 12টার সময় ধরো এরকম, এখানে মিডিল টাইমটা ধরো মোটামুটি একই টাইমে চলবে। এভাবে ধরো একটা আমাদের লোড কার্ভ আমাদের চলতে থাকবে। তো এই যে লোড কার্ভের টোটাল যেটা একটা আমাদের এই যে লোডের উপর ডিপেন্ড করে ভিত্তি করে আমাদের বেসড অন দ্য লোড এই যে পাওয়ার প্ল্যান্টের ভাগ করা হয়। তো এই 3টে ভাগে ভাগ করা আছে, কটা ভাগে? বেস লোড প্ল্যান্ট, পিক লোড প্ল্যান্ট আর স্ট্যান্ড বাই প্ল্যান্ট। 1 নাম্বার কি বেস লোড প্ল্যান্ট, বেস লোড প্ল্যান্ট। বেস লোড প্ল্যান্ট কি? এই সারা দিনে যে আমাদের লোড থাকবে এই লোডের অ্যাভারেজটা আমাদের দেবে, অ্যাভারেজ যেটা লোড ডিমান্ড থাকবে সেই অ্যাভারেজটাকে যে যোগান দেবে সেটা কোন প্ল্যান্টে? বেস লোড প্ল্যান্টে। এর অ্যাভারেজ সারা দিনে যে লোডের ফ্লাকচুয়েট ঘটছে তার অ্যাভারেজটা দেবে। দ্য পাওয়ার প্ল্যান্ট বেস লোড প্ল্যান্ট, দেখো দ্য পাওয়ার প্ল্যান্ট can supply constant and average power of full day average power of full day average power of full day is known as base load plant. Is known as base load plant. The power plant can supply constant and average power of full day is known as base load plant. মানে সারা দিনের যে অ্যাভারেজ সাপ্লাই, কখনো ধরো এখানে পাওয়ার এখানে ঘাটতি থাকছে, কখনো বেশি লাগছে, কখনো ঘাটতি থাকছে, এই যে টোটাল এগুলো ঘাটতি থাকছে, আবার এখানে বেড়ে যাচ্ছে, এখানে আবার কমে যাচ্ছে, এখানে কমে যাচ্ছে, তখন এই যে এর একটা অ্যাভারেজ পাওয়ার দিচ্ছে এটাকে এই যে অ্যাভারেজ পাওয়ারটাকে সাপ্লাই করছে পুরো দিনের মধ্যে, তাকে সেই টাইপের পাওয়ার প্ল্যান্টকে কী বলা হয় না বেস লোড পাওয়ার প্ল্যান্ট।
সেই টাইপের পাওয়ার প্ল্যান্টকে বেস লোড পাওয়ার প্ল্যান্ট। পিক লোড পাওয়ার প্ল্যান্ট কোনগুলো বলবো? পিক লোড পাওয়ার প্ল্যান্ট কোনগুলোকে বলবো না? পিক লোড পাওয়ার প্ল্যান্ট দ্য পাওয়ার প্ল্যান্ট হুইচ ক্যান সাপ্লাই এক্সট্রা পাওয়ার ডিউরিং হেভি লোড। এই যখন ধরো এখানে কম আছে, এর থেকে যখন অ্যাভারেজের থেকে যখনই বেড়ে গেছে পাওয়ারের, হেভি লোড যখনই বৃদ্ধি পাচ্ছে, লোড যখনই বাড়ছে, এই ক্রোনোলজিক্যাল লোড কার্ভের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যখনই লোড বাড়বে তখনই আমাদের কি ধরনের পাওয়ার প্ল্যান্ট সেখানে স্থাপন করতে হবে, সাপ্লাই দিবে এক্সট্রা যে পাওয়ারটা প্রয়োজন হচ্ছে পিক লোড পাওয়ার প্ল্যান্টের জন্য। পিক লোড পাওয়ার প্ল্যান্টের জন্য দ্য পাওয়ার প্ল্যান্ট হুইচ ক্যান সাপ্লাই এক্সট্রা the power plant which can supply extra power during heavy load demand. During heavy load demand. ডিউরিং হেভি লোড ডিমান্ড, যখন হেভি লোড ডিমান্ড থাকছে, ইজ কল্ড পিক লোড প্ল্যান্ট। পিক লোড প্ল্যান্ট ইজ কল্ড কি? পিক লোড প্ল্যান্ট। যখনই হেভি লোড ডিমান্ডের প্রয়োজন হচ্ছে তখনই আমরা কি না এক্সট্রা পাওয়ার, যেটা আমাদের ঘাটতিতে যেটা বাড়তি পাওয়ার প্রয়োজন হচ্ছে, সেই পাওয়ারটাকে যে পাওয়ার প্ল্যান্টে সাপ্লাই দিচ্ছে তাকে আমরা কি বলছি? পিক লোড প্ল্যান্ট। আর একটা কি? স্ট্যান্ড বাই প্ল্যান্ট। স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই প্ল্যান্ট। ধরো এই যে অ্যাভারেজ পাওয়ার দিচ্ছে যদি বেস লোড প্ল্যান্ট, যখন আমাদের এই বেস লোড প্ল্যান্ট যদি কোনো কারণবশত ব্রেকডাউন হয়ে যায়, ফল্ট ঘটে যায়, কিংবা সার্ভিসিং মোডে থাকে, তখন যে আমাদের পাওয়ার সাপ্লাই দেয় যে প্ল্যান্টটার মধ্যে এই পাওয়ার সাপ্লাইটা দেয় তাকে আমরা কি বলে থাকি? স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট। যদি বেস লোড প্ল্যান্টে কোনো কারণবশত সার্ভিসিং মোডে চলে যায়, তখন যে পাওয়ার প্ল্যান্ট আমাদের সার্ভিস দেয় তাকে আমরা স্ট্যান্ড বাই প্ল্যান্ট বলে থাকছি। When base load plant goes servicing mode, this time continuous supply, this time continuous supply is maintained by, this time continuous supply is maintained by standby plant, by a plant called standby plant. standby plant যদি বেস লোড পাওয়ার প্ল্যান্ট আমাদের সার্ভিসিং মোডে চলে যায় তখন সেই পাওয়ার প্ল্যান্টকে আমরা কি বলে থাকবো না স্ট্যান্ড বাই পাওয়ার প্ল্যান্ট বলে থাকবো। আর এক্সট্রা পাওয়ার যখন আমাদের প্রয়োজন হয়, এক্সট্রা পাওয়ার যে পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে সেটাকে সাপ্লাই দেবো আমরা এক্সট্রা পাওয়ারটাকে, সেটাকে আমরা কি বলবো? পিক লোড পাওয়ার প্ল্যান্ট। আর এখানে বেস লোড পাওয়ার প্ল্যান্ট এভারেজ যে সাপ্লাই দেওয়া হচ্ছে সেই সব পাওয়ার প্ল্যান্টকে বেস লোড পাওয়ার প্ল্যান্ট বলে থাকছে। লোডের উপর ডিপেন্ড করে পাওয়ার প্ল্যান্টের ভাগ। এর পরবর্তীকালে আমরা প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট একটা আলাদা আলাদা করে ভাগ করে হাইড্রো, থার্মাল, নিউক্লিয়ার প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশন আমি পরপর করাবো। এই পর্যন্ত
করানো হলো আজকে। আজ এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে বাকি পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করব।